গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, আশা করি সকল ছাত্রছাত্রীরা ভালো আছো। আজকে আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান এই প্রতিষ্ঠানে। আজকে আমাদের আলোচ্য বিষয় রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক ইতিহাস, যেখানে আমরা আলোচনা করব মুঘল যুগের ইতিহাস সম্বন্ধে। ইতিমধ্যে মধ্যযুগে ভারত, বৈদিক সাহিত্য, সংস্কৃতি, প্রতিবাদী ধর্ম আন্দোলন, হরপ্পা সভ্যতা সম্বন্ধে আলোচনা হয়েছে। আজকে যে বিষয়টা আলোচনা করব মুঘল যুগ ইতিহাস, যেটি পরে মুঘল যুগ ইতিহাসের অধ্যায়টা অনেক বড়, সেজন্য বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা সেটা মুঘল যুগের ইতিহাস সম্পর্কে তুলে দেবো তোমাদের সামনে। প্রথমে হচ্ছে মুঘল যুগের ইতিহাস জানুন কীভাবে। মুঘল যুগ ইতিহাসে যথেষ্ট উপাদান রয়েছে। একদিকে হচ্ছে জীবনী, আত্মজীবনী রয়েছে, সমসাময়িক তথ্য আছে, মহাপেজ খানা আছে, বিভিন্ন বিদেশি পর্যটকদের বিবরণ আছে। এইসব তথ্য থেকে আমরা মুঘল যুগের ইতিহাস সম্বন্ধে জানতে পারি। মুঘল যুগে প্রায় প্রত্যেক শাসকই তার সরকারি দলীয়পত্র রক্ষার ব্যবস্থা করেছেন। এক্ষেত্রে সম্রাট আকবর তিনি এই সরকারি দলীয়পত্রকে রক্ষা করার জন্য একটি পৃথক দপ্তর স্থাপন করেছিলেন, যেখানে প্রচুর পরিমাণ ফরমান, সরকারি নথি এবং আমরা যদি পারি রাজসংখ্য তথ্য লিপিবদ্ধ করা আছে। এই কারণেই এছাড়া অনেকগুলি বিদেশি আক্রমণ থেকেও দেশে আক্রমণ ঘটেছিল, তার তথ্যগুলো পাওয়া থাকে। জীবনী ও আত্মজীবনী থেকেও মুঘল যুগ ইতিহাস সময় জানা যায়, যেমন বাবর ও জাহাঙ্গীরের আত্মজীবনী, গুলবদর বেঙ্গল রচিত হুমায়ুনের আত্মজীবনী থেকেও আমরা মুঘল যুগ ইতিহাস সম্পর্কে জানতে পারি। এটা সেই সমস্ত পর্যটকরা ভারতবর্ষে আগমন করেছিল, তাদের লেখা থেকেও মুঘল যুগের সম্পর্কে অনেক তথ্য যায়। এদের মধ্যে অন্যতম হচ্ছে স্যার টমাস ডো, উইলিয়াম হকিন্স, মানুচি, বার্নভিয়ে, এছাড়া আরও অন্যান্য ঐতিহাসিক আছেন যার সঙ্গে সেই সময় ভারতবর্ষে মুঘল যুগ আগমন ঘটেছিল, এবং তাদের তথ্য থেকে আমরা ধারণা মুঘল যুগ ইতিহাস স্পষ্ট হয়। যে মুঘল যুগে যে সমস্ত শাসকরা শাসন করছে, তাদের শিল্প সংস্কৃতি, তাদের শিক্ষা বা সাহিত্যের প্রতি অনুরাগ সম্পর্কে যথেষ্ট তারা ছিল, এবং তাদের মধ্যে উন্নত ছিল তাদের যে স্থাপত্য, তাদের মধ্যে অন্যতম ছিল দেওয়ানি খাস, দেওয়ানি আম, ফতেপুর সিক্রি, তাজমহল, এছাড়া ইদমাত উদ্দৌলা, সমাধি ভবন। এখান থেকেও তাদের শিল্প প্রতি যে অনুরক্ত ছিল এবং তাদের যে আকর্ষণ করতো, সেই সম্পর্কে উৎকৃষ্ট নিদর্শন আমরা পেয়ে থাকি। সমসাময়িক বিভিন্ন ঐতিহাসিক এবং লেখকদের বিবরণ থেকেও মুঘল যুগ ইতিহাস সম্পর্কে জানা সম্ভব হয়। এক্ষেত্রে আমরা আবুল ফজলের লেখা আকবরনামা ও আইনি আকবরী, আব্দুল হামিদ খাঁ লাহিড়ী, এনায়েত খাঁ, নিজামুদ্দিন আহমেদ প্রভৃতিদের মুঘল যুগের ইতিহাসের বিভিন্ন রচনা তথ্য আমরা প্রচুর গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে উপাদান হিসেবে পেয়ে থাকি। এছাড়া তৎকালীন সময় শিখদের ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহেব, বিভিন্ন সাহিত্য, বিভিন্ন পদাবলী, এছাড়া অনেক তথ্য পাওয়া যায় বিভিন্ন মারাঠি সাহিত্য, সংস্কৃতি গ্রন্থ, বিভিন্ন আঞ্চলিক ইতিবৃত্ত গ্রন্থ, চারণ কবিদের রচনা থেকেও মুঘল যুগের ইতিহাস সম্পর্কে রচনা স্পষ্ট হয়। তবে এখান থেকে আমরা বুঝতে করতে পারলাম যে মুঘল যুগের ইতিহাস সম্বন্ধে অনেক তথ্য আমাদের কাছে স্পষ্ট হলো। তো প্রথমেই আসবো যে মুঘল যুগে প্রতিষ্ঠাতা বাবর। মুঘল যুগের প্রতিষ্ঠাতা ছিলেন তৈমুরের বংশধর জয়দ্দিন মোহাম্মদ বাবর। মধ্য এশিয়াতে তিনি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষা ছিলেন বাবর, কিন্তু মধ্য এশিয়া তার উচ্চাকাঙ্ক্ষাতে সফল করতে না পারে তার দৃষ্টি পরে ভারতবর্ষের শস্য সময় ভারতবর্ষের পর এবং হিন্দুস্তান জয়ের পরিকল্পনা করে। তিনি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিলেন। এই সময় পাঞ্জাবের শাসক দৌলত খাঁর সঙ্গে দিল্লি আফগান সুলতান ইব্রাহিম লোদির দ্বন্দ্ব থাকে। এই দ্বন্দ্বকে মেটানোর জন্য বা দৌলত খাঁ বাবরকে আহ্বান করে তাকে সমর্থন করার জন্য। ইতিমধ্যে বিভিন্ন ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় যে বাবর ভারতবর্ষে 5 বার আক্রমণ করেছিলেন এবং শেষ পঞ্চমবার তিনি অভিযানে সফল লাভ করেছিলেন। তিনি পানিপথের প্রথম প্রান্তে উপস্থিত ছিলেন এবং প্রথম যুদ্ধে তিনি ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এবং ভারতবর্ষে মোগল সাম্রাজ্যকে প্রতিষ্ঠিত করেন এবং লোদি বংশের পতন ঘটে এবং দিল্লি ও আগ্রা সাম্রাজ্য অধিকার করেন এবং প্রচুর ধনসম্পদ থেকে তিনি কোহিনূর মুদ্রাসহ সেই জিনিসগুলো তিনি ধনসম্পদ তিনি লাভ করেন। হুমায়ুনের ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার পর দিল্লির আফগান সুলতান নিজেকে আরও শক্তিশালী করতে শুরু করে, মধ্যপ্রান্তের রাজপুতরা সুস্থির ওঠে। কিন্তু এই সময় পানিপথের যুদ্ধে কিছুদিন পর দিল্লি আফগান সুলতান এবং মধ্যপ্রান্তের রাজপুত শক্তি, দিল্লি আফগান সুলতান যেমন বাংলা, বিহার, অযোধ্যা এই শক্তি এবং মধ্যপ্রান্তের রাজপুত শক্তি ছাড়া বাকি সমস্ত অঞ্চল বাবরকে নিজের কর্তৃত্ব স্থাপন করতে বা বর্ষতা স্বীকার করতে বাধ্য করেছিলেন।
এইদিকে রানা সাহেব এবং হুমায়ুন বাবর তার পুত্র হুমায়ুনকে আফগানদের চমককে দমন করার জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন এবং 8 মাসের কিছু সময়ের মধ্যে তিনি পাঞ্জাবের থেকে উত্তরপ্রদেশের পূর্ব পর্যন্ত নিজের কর্তৃত্ব স্থাপন করে এবং তাদেরকে বস্ত্র শিক্ষা করতে বাধ্য করে। ইতিমধ্যে অবস্থা রানা সংঘর্ষ তার বিরোধ চরমে পৌঁছায়। রানা সংঘ বুঝেছিলেন যে দিল্লি আফগান সুলতান এবং রাজপুত শক্তিদের অপক্ষ শক্তি ক্রমশ দুর্বল হচ্ছে এবং তারা প্রথমের দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় যদি বাবরকে বাধা না দেওয়া যায়, সেক্ষেত্রে বাবর কিন্তু ভারতবর্ষ সমস্ত রাজ্যকে দখল করা উঠতে হবে। এই সাথে তিনি আফগান সুলতান এবং সেনাপতি ও মধ্যপ্রাচ্য রাজবংশের থেকে তিনি ঐক্যবদ্ধ হয়ে তিনি বাবরের প্রতি যুদ্ধ ঘোষণা করেন। কিন্তু যুদ্ধ ঘোষণা করেও রানার সঙ্গে পরাজিত হন এবং তিনি বাবরের কাছে তার বস্ত্র শিক্ষা করতে বাধ্য হন। এটা ছিল করতে বাধ্য হন এবং রাজপুত রাজারা যদি এই খানোয়ার যুদ্ধেই বাবরের সঙ্গে রানার যুদ্ধেই বাবর প্রথম উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিলেন। এই যুদ্ধের ফলে হিন্দুস্তানে মুঘল সমাজ স্থায়ীভাবে স্বীকৃতি লাভ করেছে। এই যুদ্ধের পর ঘরোয়া যুদ্ধের পর বিহার থেকে বাবরের অধিকার বিস্তৃত হয়। বাবর ভারতবর্ষের দীর্ঘ শাসনব্যবস্থা স্থাপন করতে পারেনি, কারণ শাসনব্যবস্থা স্থাপন করার কিছুদিন পরে তার মৃত্যু ঘটে। মৃত্যু করার পর যে সমস্ত রাজ্যভাগগুলি শাসকদের হাতে দিচ্ছিল তাদের ব্যর্থতার জন্য সে শাসনব্যবস্থা দুর্বলতা শুরু করে। তার পুত্র হুমায়ুন সেভাবে শাসনব্যবস্থাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে না পারার পরেও শাসনব্যবস্থা আরও দুর্বল হয়। এই বলে অনেক রাজ্য নিজেকে আবার স্বাধীনতা ঘোষণা করে দেয়। সুতরাং আমরা যদি সামাজিক সংগঠন দায়িত্ব নিয়ে পালন করতে পারিনি, তাই শেষ পর্যন্ত ভারতবর্ষের শাসকে তিনি শুধুমাত্র বিদেশি বিজেতা হিসেবে স্বীকৃতি লাভ করেছিলেন। কখনোই তাকে শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত বা দীর্ঘ শাসক হিসেবে বা উন্নত চেতা শাসক হিসেবে চিহ্নিত করা সম্ভব হয়নি। সুতরাং এর থেকে প্রতিষ্ঠিত হয় যে বাবরের আগমন, তার সমাস্থাপন এবং তার মৃত্যুর পর তাকে কীভাবে কী চোখে ভারতবর্ষীরা তাকে ব্যাখ্যা করেছেন। এরপর আসবো আমরা মুঘল আফগান সংঘাত, অর্থাৎ শেরশাহ হুমায়ুনের সংঘাত। শেরশাহ আসল নাম ছিল ফরিদ খাঁ। তিনি শাসনামের জাগিরদারে হাসান খাঁর পুত্র ছিলেন ফরিদ খাঁ। তিনি বিহারে সুলতান বহর খানের জন্য চাকরি করতেন। এই সময় তিনি বিনাশতে একটি ভাগ মেরেছেন এবং তাকে শের খান উপাধি দেওয়া হয়। পানিপথের প্রথম যুদ্ধে বাবর জয়লাভ করার পর বাবরের অধীনে কিছুদিন তিনি চাকরি করেছিলেন। বহর খাঁ লোহের মৃত্যুর পর তার পুত্র জলখায় অভিভাবক হিসেবে তিনি বিহারের প্রকৃত শাসক হিসেবে প্রতিষ্ঠিত হন এবং চুনা দুর্গার অধিপতি তাজ খাঁর মৃত্যুর পর তার স্ত্রী বিধবা থেকে বিবাহ করে চুনা দুর্গা অধিপতি লাভ করে দুর্গ লাভ করেছেন। বাবরের মৃত্যুর পর হুমায়ুন সিংহাসন আরোহণ করেন, কিন্তু হুমায়ুন বুঝতে পেরেছিল দিল্লি আফগান সুলতানরা যেভাবে তার শাসনকে আর সুসংগত করছে তার পক্ষে শাসন করা বা শাসনকে টিকিয়ে রাখা মোটে সহজ নয়। তার এই দুর্বলতা সুযোগে গুজরাটের বাহাদুর শাহ এবং বিহারে আফগানরা তার শক্তিকে সংহত চেষ্টা করে। হুমায়ুন করে আফগান শক্তিকে দুর্বল করার জন্য তিনি চুনা দুর্গ অবরোধ করেন, কিন্তু শেষ পর্যন্ত শের খাঁ চুনা দুর্গকে রক্ষা করেন এবং কারণ সেই সময় তিনি ভারতবর্ষের ইতিহাসে আফগান শক্তির উদীয়মান নক্ষত্র হিসেবে বিরাজ করছে। কূটনীতির আশ্রয় নিয়ে শের খাঁর সঙ্গে তিনি হুমায়ুনের সন্ধি স্থাপিত হয় এবং হুমায়ুন শেষ পর্যন্ত পিছু হটে। হুমায়ুন এবার গুজরাটের পর তার লক্ষ্য ছিল বাহাদুর সঙ্গে যুদ্ধ করে তিনি আরম্ভ করেন। তাকে পরাস্ত করে গুজরাট, পাণ্ডু, মালব এবং মান্ডু দুর্গপুর থেকে প্রচুর ধন সম্পত্তি অর্থ সম্পত্তি লাভ করে এবং গুজরাটের কাছে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। বিহারে আফগান দলপতির সঙ্গে সুলতান মহম্মদের সাথে একসঙ্গে শের খাঁকে আক্রমণ করলে সুরাজগড় যুদ্ধে শের খাঁ পরাজিত করেন। তিনি বিহারের স্বাধীন শাসক হিসেবে নিজেকে আত্মপ্রতিষ্ঠিত করেন। এর 2 বছর পর শের খাঁ বাংলার সুলতান মাহমুদের সঙ্গে অবশ্য হলে মাহমুদ শাহ প্রচুর অর্থ ও বিস্তীর্ণ অঞ্চল ছেড়ে দিতে বাধ্য হন শের খাঁর কাছে এবং শান্তি প্রস্তাব স্থাপন করে। কিন্তু পরের বছর আবার শের খাঁ আক্রমণ করে বাংলা কনৌজ বা বাংলার রাজধানী গৌড় অধিকার করেছিলেন। শের খাঁ এই ক্ষমতা বৃদ্ধিতে হুমায়ুন যথেষ্ট সংগঠিত হয়ে পড়ে। তিনি বলেছেন হুমায়ুন শের খাঁ যুদ্ধ করে শেষ ঘাটে যুদ্ধ চুনা অধিকার করেন। শের খাঁ হুমায়ুনকে বাধা না দিলে তিনি বাংলা থেকে হেঁটে যান। হুমায়ুন শের খাঁকে অনুসরণ করে চলে বলে তিনি চুনাতে অধিকার করেন। তবে হুমায়ুন কয়েকদিন বাধ্য হয়ে কাটান এবং সেই সুযোগে শের খাঁ বারাণসী ডোটা জনপুর থেকে কনৌজ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলতে অধিকার করে নিজের সাম্রাজ্য বিস্তার করেছেন। শেষ পর্যন্ত বিপদ উপলব্ধি করে
হুমায়ুন শেরখার বিরুদ্ধে অগ্রসর না হয়ে পিছু ওঠে এবং চৌসাঙ্গা যুদ্ধে ঘোষণা হয়। পিছুটা অগ্রসর কিন্তু শেষ পর্যন্ত চৌসাঙ্গা যুদ্ধ হয়। এই যুদ্ধে জয়লাভ করে শেরখা নিজেদের বাংলা বিরাটকে স্বাধীন রাজ্য হিসেবে স্বাধীন শাসক ঘোষণা করে এবং শেরশাহ উপাধি গ্রহণ করে। পরের বছর হুমায়ুন আবার শেরশাহ বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কনৌজের যুদ্ধে বিলগ্রামের কাছে তিনি চূড়ান্তভাবে পরাজিত এবং বিধ্বস্ত হন। শেরশাহ দিল্লি আগ্রা পর্যন্ত দখল করে নেন। হুমায়ুন ভারত ছেড়ে পারস্যে চলে যান। এইভাবে মুঘল ও আফগানের দ্বন্দ্ব সমাপ্তি ঘটে এবং তারপর থেকে শেরশাহ শাসনব্যবস্থা শুরু হয়। এরপর যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শেরশাহ মাত্র 5 বছর রাজত্ব করেছিলেন, কিন্তু এই 5 বছর রাজত্ব চলাকালীন তিনি যেভাবে জনকল্যাণের জন্য কাজ করে গেছেন তার প্রতিবাদ তিনি স্বাক্ষর রেখে গেছিলেন। ব্যক্তিগতভাবে তিনি অত্যন্ত দক্ষ ও যুদ্ধে পারদর্শী ছিলেন এবং তিনি আপন বুদ্ধি ও যোগ্যতা বলের মাধ্যমে তিনি তার শাসনকে প্রতিষ্ঠা করেছিলেন। তিনি স্বতান্ত্রিক বিশ্বাসী ছিলেন বলে তিনি জনকল্যাণমূলক এবং ধর্মী প্রভুক্ত ছিলেন। সম্রাট ছিলেন শাসনব্যবস্থার শীর্ষে এবং তাকে সহযোগিতা করে 4 জন মন্ত্রী, কয়েকজন উচ্চপদস্থ কর্মচারী তাকে রাজশাসন করতে। শেরশাহ 47টি সরকারে বিভক্ত করেছিলেন। তাদের মধ্যে সিকদার মুনসেফ মুনসিফান নামে 2 উচ্চপদস্থ কর্মচারীকে তিনি নিযুক্ত করেছিলেন এবং তাদের কাজ ছিল সরকারের শাসন এবং বিচারের দায়িত্ব ছিল। প্রতিটি সরকার আবার কয়েকটি পরগনা বিভক্ত ছিল। এই পরগনা শাসন করতেন সিকদার মুসিন আমিনদের উপর। পরগনা আভ্যন্তরীণ সমস্যার বিষয়ে শেরশাহ কোনোদিন হস্তক্ষেপ করতেন না। গ্রাম ছিল শাসন ব্যবস্থার সর্বনিম্ন স্তর এবং এই স্তরে যাবতীয় দায়িত্বপ্রাপ্ত গ্রাম পঞ্চায়েতের উপর ন্যস্ত করা হতো। শেরশাহ সবথেকে কীর্তি ছিল ভূমি রাজস্ব ব্যবস্থা। তিনি যেভাবে জমি শ্রেণীকে 3 ভাগে বিভক্ত করেছিলেন এবং উৎপন্নভাবে 1/3 তিনি রাজস্ব হিসেবে হত্যা করেছিলেন, যা ফসলের অথবা নগদ রাজস্ব দিতে পারত। চৌধুরী গোদ্দার নামে তিনি এক উচ্চপদস্থ রাজস্ব কর্মচারীকে নিয়োগ করেছিলেন, যাদের কাজ ছিল পারিশ্রমিক আদায় করে তাদের একটি রাজকোষে অংশ প্রেরণ করা। শেরশাহ জমি করার ক্ষেত্রে কবিলত পাঠানোর ব্যবস্থা চালু করেছিলেন। এইসব দলিলের জমির পরিমাণ, সে রোজা কত পরিমাণ রাজস্ব হতে পারে তার নির্দিষ্ট উল্লেখ থাকতো। ফলে জমির প্রজার অধিকার এবং ক্ষমতা ও রাষ্ট্রকে তার রাজস্ব সংক্রান্ত তথ্য ব্যবস্থা করতে। প্রাকৃতিক দুর্যোগের সময় প্রজার খাজনা হ্রাস করা ও ঋণ দানের ব্যবস্থা ছিল। শেরশাহ সময় রাজত্ব চলাকালীন তিনি দাম নামে এক মুদ্রা চালু করেছিলেন। এই সময় তার স্বর্ণমুদ্রা প্রচলিত ছিল। শেরশাহ বিচার ব্যবস্থা অত্যন্ত কঠিন ছিল। সামান্য অপরাধে অনেক মানুষকে তিনি প্রাণদণ্ডের বিধান দিতেন। বিচারের ক্ষেত্রে ধনীদের কোনো প্রভেদ ছিল না। কাজী ও মীর আদল নামে 2 ব্যক্তি দিওয়ানি ও ফৌজদারের উপর তার দায় ছিল। হিন্দুদের ক্ষেত্রে দিওয়ানি মামলার ক্ষেত্রে হিন্দুদের গঠিত ছিল পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হতো। সামরিক সংস্কার ছাড়াও অন্য শাসনব্যবস্থা সামরিক সংস্কার তিনি সুরের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক যোগাযোগ স্থাপন করেছিলেন। ফলে সম্রাটের প্রতি সঙ্গে অনুরক্ত ক্রমশ বৃদ্ধি পায়। বিভিন্ন জাতি, ধর্ম, লোক গঠিত সেনাবাহিনীকে শহরবাসী সেনাবাহিনীকে তিনি নগদে অর্থবেতন করতেন। অবশ্যই অভিজাত শ্রেণী বিভিন্ন জায়গায় ভোগ করতেন। সেনাবাহিনী গঠিত অশ্বারোহী, পদাতিক এবং গোলন্দাজ বাহিনীতে। সামরিক প্রয়োজন এবং জনকল্যাণের জন্য শেরশাহ অনেক কিছু রাস্তাঘাট, পথের পাশে পত্রিকালয় বা সরাইখানা, এছাড়া বিখ্যাত গ্যাংটক রোড নির্মাণ করে একটি প্রধান কীর্তি বলে ইতিহাসে মনে করে থাকেন। রাজধানীর সঙ্গে সামাজিক বিভিন্ন শ্রেণী যুক্ত করেছিলেন এবং এই রাস্তাগুলিকে সোজা, দীর্ঘ এবং প্রশস্ত করেছিলেন এবং এরপরে সামাজিক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছিল। অনেকাংশে ব্যবসা বৃদ্ধি করেছিল। সুতরাং শেরশাহ মাত্র 5 বছর যেভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন এবং গোটা ভারতবর্ষকে নিজেকে প্রয়াত আনার চেষ্টা করেছিলেন এবং কিন্তু তিনি যদি ভারতবর্ষে ইতিহাসে তার যদি মৃত্যু না করতো তাহলে হয়তো মুঘল যুগের ইতিহাস অন্যভাবে প্রভাবিত হতো। কিন্তু শেরশাহর মৃত্যুই মুঘল শাসনকে আরেকবার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ এনে দেয়। সুতরাং এর থেকে মনে যায় এবং 1535 খ্রিস্টাব্দে কালিঞ্জ যুগে শেরশাহ নিহত হয় এবং এই শাসন ব্যবস্থা অবসান করে আবার মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় শুরু হয়। আজকে যে বিষয়টা আলোচনা করলাম প্রথম হচ্ছে প্রত্যেকে আমরা মুঘল ইতিহাস পাবো। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতাকে তার অবদান ও যোগ্যতা এবং কবে পানিপথ যুদ্ধ হয়েছিল এবং শেরশাহর সঙ্গে হুমায়ুনের দ্বন্দ্ব এবং দ্বিতীয় শেরশাহর সঙ্গে হুমায়ুনের দ্বন্দ্ব, কীভাবে হুমায়ুন তার প্রতিভা সাক্ষ্য রাখতে পারেনি এবং সে পরবর্তী হচ্ছে শেরশাহের শাসন ব্যবস্থা। তিনি শাসন ব্যবস্থাকে কটি ভাগে ভাগ করেছিল, তার বিচার ব্যবস্থা, তার প্রশাসনিক সংস্কার, তার সামরিক সংস্কার, জনগণের সাথে তার সম্পর্ক সব নিয়ে তিনি আলোচনা করেছেন। এর থেকে আমাদের কাছে মুঘল শাসন ব্যবস্থাকে শেরশাহ শাসন ব্যবস্থাকে এক সুস্পষ্ট ধারণা স্পষ্ট হলো। পরবর্তী ভিডিওয়ে আমরা আরও এগিয়ে যাব, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান সম্পর্কে আলোচনা করব। আজকের মধ্যে ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ভিডিওয়ে মুঘল যুগের ইতিহাসের অন্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব।